একটি বেশ গুরুত্বপূর্ণ আইন নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল ২০২৪। এই পর্যালোচনায় আমরা এর একেবারে মূল বিষয়গুলো দেখব এবং এর পেছনের নীতিগত তাৎপর্যটা বোঝার চেষ্টা করব। তো চলুন দেখে নিই আমরা ঠিক কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা নতুন আইনি সংজ্ঞা দেখব, তারপর সরকার ঠিক কী উদ্দেশ্যে এটা এনেছে তা জানব। এরপর সংসদে বিলটা কিভাবে পাশ হলো সেই প্রক্রিয়াটা দেখব, আর সবশেষে বিল পাশের পর একটা বিতর্কিত বিষয় নিয়েও কথা বলবো। এই নতুন আইনের সবচেয়ে বড় বা বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো একটা নির্দিষ্ট অপরাধকে প্রথমবারের মতো আইনি কাঠামোয় সংজ্ঞায়িত করা। একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু একদম নতুন কোনো আইন নয়, বরং এটা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রিবিউনালস আইনের একটা সংশোধন, যা বাংলাদেশের অন্যতম একটা ভিত্তি আইন। এই যে সংশোধন, এর একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা শব্দ, গুম, যার আনুষ্ঠানিক আইনি নাম হল বলপূর্বক অন্তর্ধান। এর মানেটা কি? এর মানে হল যখন কোনো রাষ্ট্র বা রাজনৈতিক সংগঠন কাউকে গোপনে অপহরণ করে বা আটকে রাখে এবং তারপর সেই ব্যক্তির কি হলো বা সে কোথায় আছে এই বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করে। এখন এই স্লাইডটা দেখলে বিলটার আসল প্রভাবটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। দেখুন, বাম দিকে ১৯৭৩ সালের মূল আইনে মানবতার বিরুদ্ধে অপরাধ বলতে কি বোঝায় তার মধ্যে কিন্তু বলপূর্বক অন্তর্ধানের কথা স্পষ্টভাবে বলা ছিল না। কিন্তু ডান দিকে নতুন সংশোধনীতে গুম বা বলপূর্বক অন্তর্ধানকে সরাসরি এই সংজ্ঞার ভেতরে নিয়ে আসা হয়েছে। এটাই কিন্তু একটা বিরাট আইনি পরিবর্তন। আচ্ছা, তো সরকার ঠিক কী কারণে এই সংশোধনীটা আনল? চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। সংসদীয় অধিবেশনে এর পক্ষে সরকারিভাবে কি যুক্তি দেওয়া হয়েছিল? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কথাতেই বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছিলেন, আমরা বলপূর্বক অন্তর্ধানকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছি। এটা প্রমাণ করে যে আমরা এর বিচার করতে বদ্ধপরিকর। তার মানে সরকার মূলত এটাকে আইনি জবাবদিহিতা নিশ্চিত করার একটা সক্রিয় পদক্ষেপ হিসেবে দেখাতে চাইছে। তাদের মূল উদ্দেশ্যগুলো হল গুম সংক্রান্ত মামলার বিচারের জন্য একটা পরিষ্কার আইনি রাস্তা তৈরি করা, এই অপরাধের বিচারের ব্যাপারে সরকারের যে সদিচ্ছা আছে তা দেখানো এবং যারা এর জন্য দায়ী তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের আওতায় আনা। আইন তো হলো, কিন্তু এটা সংসদে পাশ হলো কিভাবে? চলুন সেই প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। সংসদের কার্যবিবরণী দেখলে বোঝা যায় পুরো প্রক্রিয়াটা ছিল বেশ দ্রুত আর সোজাসাপটা। আইনমন্ত্রী বিলটা সংসদে তোলার প্রায় সাথে সাথেই তা বিবেচনার জন্য প্রস্তাব করা হয়। এরপর তেমন কোনো বিতর্ক ছাড়াই বিলের ধারাগুলো পাশ হয়ে যায় এবং সবশেষে চূড়ান্তভাবে বিলটি পাশ করার প্রস্তাব দেয়া হয়। এই গতি থেকেই বোঝা যায় আইনটা পাশ করার ব্যাপারে সরকারের অবস্থান কতটা দৃঢ় ছিল। এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করার মতো, বিষয়টার রাজনৈতিক সংবেদনশীলতা থাকা সত্ত্বেও ভোটের সময় বিলটা নিয়ে কোনো বিরোধিতা হয়নি। এটা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বিলটা সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পরেও একটা ঘটনা ঘটেছিল যা বেশ কিছু প্রশ্ন তুলে দেয় এবং যা বিলের মূল বিষয়ের বাইরেও অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঘটনাটা হলো, ভোট শেষ হওয়ার ঠিক পরে আইনমন্ত্রী সরকারের অবস্থান নিয়ে আরও কিছু কথা বলেন, আর তাতে বিতর্কে শুরু হয়। বিরোধী দলীয় নেতা সাথে সাথেই এর প্রতিবাদ করেন। তার বক্তব্য ছিল, আমার কাছে এটা অনাহুত, আমি মনে করি না এটি প্রাসঙ্গিক, এই অংশটা না বললেই ভালো হতো। পরিস্থিতি সামাল দিতে তখন স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়। তিনি মন্ত্রীকে নির্দেশ দিয়ে বলেন, আপনার বক্তব্য সংসদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখুন, এখন জাতীয় সংসদে বাইরের কথা শোনার প্রয়োজন নেই। এই ছোট্ট একটা ঘটনা থেকে আসলে কি বোঝা যায়? বোঝা যায় যে আইনটা নিয়ে সবার মত এক হলেও বলপূর্বক অন্তর্ধান এই বিষয়টা ঘিরে রাজনৈতিক সংবেদনশীলতা কতটা গভীর। বিলটা নিয়ে সবার সম্মতি থাকলেও এর পেছনে রাজনৈতিক উত্তেজনা কিন্তু রয়েই গেছে। তাহলে সবশেষে প্রশ্নটা কি দাঁড়ায়? এই যে বলপূর্বক অন্তর্ধানকে কাগজে কলমে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, এটা কি ভবিষ্যতে সত্যি কোনো পরিবর্তন আনবে, নাকি এটা শুধু একটা আইনি পরিভাষা হয়েই থেকে যাবে?
এই আইনের আসল প্রভাব কী হবে আর এটা বাংলাদেশের রাজনীতি আর আইনের জগতে কতটা বদল আনবে তা হয়তো সময়ই বলে দেবে।